করিমপুর গ্রামের বাইরের প্রান্তে ভোলা কুমারের ভাঙ্গাচোরা কুঁড়েঘর ছিল। ভোলার হাতে ছিল অদ্ভুত জাদু। মাটি ছুলে মনে হতো যেন তাতে প্রাণ দিয়ে দেবে, কিন্তু দুর্ভাগ্যেও তার ছায়ার মতো তার সাথে সাথে চলত। তার বানানো হাড়ি বাজারে পানির দরে বিক্রি হতো, কারণ ভালো মাটি কেনার টাকা তার ছিল না। গ্রামের রুক্ষ মাটি দিয়ে বানানো হাড়ি চুলার আঁচে পুড়লেই ফেটে যেত। এই দুনিয়ায় ভোলার কেউ ছিল না, শুধু তার গাধা মতি ছাড়া। এক সন্ধ্যায় খালি চুলা দেখে ভোলা মতির পিঠে হাত বুলিয়ে বলল, মতি ভাই, আজ আবার পেটে পাথর বেঁধেই ঘুমাতে হবে। কাল ঈদের মেলায় ভালো হাড়ি বিক্রি না হলে মোল্লা সাহেবের ঋণ আমাদের এই কুড়ে ঘরটাও গিলে খাবে। মতি এমনভাবে কান নাড়ল যেন তার মালিকের কষ্ট সে বুঝতে পারছে। ঠিক তখনই জমিদারের মুন্সি সেখান দিয়ে যাচ্ছিল এবং ব্যঙ্গ করে বলল, কিরে ভোলা, এবারও ভাঙা হাড়ি বেচবি নাকি? যদি ভালো হাড়ি বানাতে চাস তবে কালী উপত্যকা থেকে লাল আঠালো মাটি নিয়ে আয়। শুনেছি সেখানকার মাটি নাকি সোনা ফলায়, কিন্তু সেখান থেকে বেঁচে ফেরা তো কারোরই সাধ্যের মধ্যে নেই। মুন্সি জোরে হাসতে হাসতে চলে গেল। ভোলার চোখে একটা চমক দেখা দিল। কালী উপত্যকা গ্রাম থেকে বহুদূর, ঘন জঙ্গলের মাঝখানে, যেখানে লোকে বলে অশরীরী আত্মাদের আস্তানা। কিন্তু ভোলার কাছে হারানোর মতো কিছু ছিল না, শুধু ক্ষুধা আর দারিদ্র্য ছাড়া। সে মনে মনে স্থির করে ফেলল, মতি, এবার হয়তো ভাগ্য বদলাবে, নয়তো মরণ আসবে। কালী উপত্যকায় আমরা অবশ্যই যাব। পরদিন সকালে সূর্যের প্রথম আলো ফোটার আগেই ভোলা আর মতি রওনা হলো। ভোলার কাঁধে ছিল কোদাল, আর মতির পিঠে মাটি আনার জন্য দুটো বস্তা চাপানো ছিল। গ্রাম যতই পেছনে পড়তে থাকল, সবুজের সমারোহ কমে আসতে লাগল এবং নিস্তব্ধতা গভীর হতে লাগল। কালী উপত্যকার মুখে পৌঁছতেই মতি হঠাৎ থেমে গেল, পা শক্ত করে মাটিতে গেঁথে দিল এবং সামনে এগোতে অস্বীকার করল। সে জোরে জোরে ডাকতে শুরু করল আর পেছনে টান দিতে লাগল। পশু পাখিরা মানুষের আগেই বিপদের গন্ধ পায়। চল আমার ভাই, আর একটুখানি পথ। ভোলা ভয়ে ভয়ে দড়ি টানল। আজ মাটি না পেলে তো এমনিতেও না খেয়ে মরতে হবে, মরণে কিসের এত ভয়? কোনো মতে মতিকে একটা শুকনো গাছের সাথে বাঁধল ভোলা আর নিজে উপত্যকার ভেতরে নেমে গেল। সেখানকার দৃশ্য ছিল অবাক করার মতো। মাটি ছিল লাল আর মাখনের মতো নরম। ভোলার ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেল। সে পাগলের মতো কোদাল চালাতে শুরু করল। তাড়াতাড়ি মাটি খুঁড়ে বস্তায় ভরতে লাগল। হঠাৎ বাতাস থেমে গেল, পাখিদের ডাক পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারপর ঠিক পেছন থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ এলো। মনে হলো যেন কাঁচের টুকরো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। এত কিসের তাড়া কুমার, একটু জিরিয়ে তোরাও। ভোলার পুরো শরীর কেঁপে উঠল, হাত থেকে কোদাল ছিটকে পড়ে গেল। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। সামনে পুরনো বটগাছের ডালে এক মহিলা বসেছিল, অপরূপ সুন্দরী, কিন্তু চোখে এক বিশাল শূন্যতা। সে হাসছিল, কিন্তু সে হাসি এমন যা রক্ত জমিয়ে দেয়। সে গাছ থেকে নিচে লাফ দিল। শুকনো পাতায় কোনো আওয়াজ হলো না। ধীরে ধীরে ভোলার দিকে এগোতে লাগল। ভোলা হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল, হাত জোর করে কাকুতি মিনতি করল। আমাকে মেরো না হুজুর, আমি তো শুধু এক গরিব কুমার, পেটের ক্ষুধা মেটাতে এসেছিলাম, খালি হাতেই ফিরে যাব। ওই মহিলা আরও কাছে এলো, ঝুঁকে ভোলার চেহারা দেখল এবং হিমশীতল কণ্ঠে বলল, আমি কখন বললাম আমি তোমাকে মারতে চাই? বহু বছর পর কোনো মানুষ এখানে এসেছে, তাও এত গুণী একজন। তুমি যখন থেকে উপত্যকায় নেমেছ তখন থেকেই আমি তোমাকে দেখছি। ভোলা কাঁপতে লাগল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। সে লাল মাটি ছুঁয়ে বলল, এই মাটি খুব বিশেষ ভোলা, কিন্তু এর মধ্যে একটা কমতি আছে। এর আমার চোখের পানির প্রয়োজন আছে, তবেই এটা সোনা হতে পারে। ভোলা সাহস জোগাড় করে জিজ্ঞেস করল, তুমি কে? সে খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে জঙ্গলের কাকেরা উড়ে গেল। লোকেরা আমাকে জরিনা বলতো, এখন আমি কি তা আমি নিজেও জানি না। তার গলায় কষ্ট ছিল, আমার তোমার সঙ্গ চাই কুমার, এই শূন্যতা থেকে আমি ক্লান্ত। ভোলার মনে হলো এবার তার শেষ সময় এসে গেছে, কিন্তু জরিনার চোখে সে ক্ষুধা নয়, এক অদ্ভুত হাহাকার দেখতে পেল। ভয়ঙ্করতা নয়, বরং একাকিত্ব দেখল। আমি যদি তোমাকে না মারি, জরিনা শর্ত দিল, তবে কি তুমি আমাকে এই মাটির সাথে তোমার সাথে নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে? জরিনা আস্তে করে বলল, আমি কথা দিচ্ছি তোমাকে দুনিয়ার সবচেয়ে বড় কুমার বানিয়ে দেব, শুধু একটা শর্ত আছে। বাতাস জোরে বইতে শুরু করল। ওপর থেকে মতির ডাক শোনা গেল, যে ভয়ে দড়ি ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল। ভোলা দোরাহায় দাঁড়িয়েছিল। একদিকে মৃত্যু, অন্যদিকে এক অজানা সত্তা। কি শর্ত হুজুর? জরিনা ধীরে হাসল। তার ঠোঁট থেকে বের হওয়া শব্দগুলো বাতাসে ভাসতে লাগল। শর্ত খুব সাধারণ কুমার,
আমি তোমার সাথে যাব, তোমার ঘরে থাকব, তোমার দুঃখতায় আমার শক্তি মেলাবো। কিন্তু আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। যেদিন কোনো তৃতীয় কাউকে বলবে বা কেউ আমাকে দেখার চেষ্টা করবে, আমি চিরকালের জন্য চলে যাব। আর মনে রেখো, আমার চলে যাওয়া তোমার জন্য ভালো হবে না। ভোলার ভাবার মতো সময় ছিল না। পেটের ক্ষুধা ভয়ের চেয়ে বড় হয়। সে কাঁপতে কাঁপতে হাত জোর করল এবং মাথা নিচু করল। আমার মঞ্জুর আছে হুজুর, আমার ভাঙা কুড়ে ঘরে আসেই বাকে, কাউকে কিছু বলবো না। জরিনা একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন 100 বছরের ক্লান্তি ঝেড়ে ফেলছে। তাহলে চলো কুমার, এখন থেকে আমার ভাগ্য তোমার চাকার সাথে বাধা পড়ল। ভোলা টলমল পায়ে ওপরে উঠল। মতি খুব খারাপভাবে ডাকছিল। ভোলা আর জরিনা ওপরে পৌঁছতেই মতি দড়ি ছাড়ানোর জন্য পুরো শক্তি প্রয়োগ করল। তার চোখে সীমাহীন ভয় ছিল। শান্ত হ মতি, শান্ত হ। ভোলা পিঠ চাপড়াল, কিন্তু তার নিজের হাতই ঠান্ডা ছিল। মাটির বস্তাগুলো মতির পিঠে চাপানো হলো। জরিনাও বস্তার উপরে গিয়ে বসল। মতির পা টলমল করতে লাগল, যেন বোঝা কয়েক গুণ বেড়ে গেছে। যদিও জরিনার কোনো শরীর ছিল না, তবুও তার উপস্থিতির ভার এই অবলা প্রাণীটা অনুভব করছিল। রাত লম্বা ছিল, চাঁদ মেঘের সাথে লুকোচুরি খেলছিল। ভোলা সামনে সামনে দড়ি ঝরে হাঁটছিল, পেছনে মতি এবং তার ওপর সাওয়ার এক অদৃশ্য সত্তা। পুরো রাস্তা জরিনা গুনগুন করতে থাকল, এমন সুর যা না ছিল আনন্দের না দুঃখের, শুধু আত্মাকে কাঁপিয়ে দেওয়ার মতো। যখন তারা গ্রামে পৌঁছালো তখন মাঝরাত হয়ে গেছে। করিমপুর ঘুমাচ্ছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করল, কিন্তু জরিনা একবার তাকাতেই লেজ গুটিয়ে পালিয়ে গেল। ভোলা কুড়েঘরের বাঁশের দরজা খুলল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। এক কোণে ভাঙা চাকা, শুকনো হাড়ি, ছেঁড়া কাপড়, দারিদ্র্য প্রতিটি কোণায় ছড়িয়েছিল। ম্লান আলোতে কুড়েঘরের দুর্দশা আরও স্পষ্ট হয়ে উঠল। ভোলার লজ্জা লাগছিল। এটাই আমার ঘর হুজুর, মাফ করবেন, আপনার যোগ্য কোনো জায়গা এখানে নেই। জরিনা দেওয়াল ছুল, তারপর ভাঙা চাকার কাছে এসে বলল, প্রাসাদ আর কুড়েঘর তো মানুষের জন্য হয় ভোলা, আমার তো শুধু মাটির গন্ধ চাই। সে চাকার দিকে ইশারা করল, শুরু করো, দেখতে চাই তোমার হাতে কতটা জাদু আছে। ভোলা ক্লান্ত ছিল, কিন্তু বাধ্য ছিল। সে বাইরে গেল, মতির পিঠ থেকে লাল মাটি নামালো, পানি দিয়ে মাখালো। সাধারণত তার কয়েক ঘন্টা লাগত, কিন্তু আজ পানি ঢালতেই মাটি মাখনের মতো নরম হয়ে গেল। ভোলা চাকার ওপর বসল, মাটির তাল রাখল এবং ঘোরালো। ঘর ঘর আওয়াজের সাথে চাকা ঘুরতে শুরু করল, কিন্তু আজ তার হাত নিজের নিয়ন্ত্রণে ছিল না। তার মনে হলো তার রুক্ষ হাতের ওপর কারো ঠান্ডা মখমলের মতো হাত রাখা আছে। জরিনা ঠিক পেছনে বসা ছিল, তার হাতের সাথে মিলে মাটিকে রূপ দিচ্ছিল। অনুভব করো ভোলা, জরিনা তার কানে ফিসফিস করল। গলার স্বর বরফের মতো ঠান্ডা ছিল। মাটিকে আটকিও না, তাকে বয়ে যেতে দাও। আর তারপর সেই ম্যাজিকটা হলো যা ভোলা স্বপ্নেও কখনো ভাবেনি। ওই সাধারণ লাল মাটি চাকায় ঘুরতে ঘুরতে চকচক করতে লাগল। ভোলা শুধু আকার দিচ্ছিল, কিন্তু নকশা নিজে নিজেই ফুটে উঠছিল। ফুল, পাতা, লতা পাতা, এত নিখুঁত কাজ যা সূচের ডগা দিয়েও অসম্ভব ছিল। যখন চাকা থামল তখন সামনে এক অদ্ভুত সুন্দর কলসি তৈরি ছিল। ভেজা মাটি নয়, যেন তামা দিয়ে গড়া, আর তার ওপরের নিখুঁত নকশা তাকে জীবন্ত করে তুলছিল। ভোলার চোখ কপালে উঠল। ঘামে ভিজে জবজবে আর ভয়ে কাঁপছিল, কিন্তু একজন কারিগরের মতো নিজের সৃষ্টি দেখে মোহিত হয়েছিল। এটা আমি বানিয়েছি, সে তার লাল মাটি মাখা তালু দেখালো। জরিনা কোনায় দাঁড়িয়েছিল, মুখে তৃপ্তির হাসি। এ তো শুধু শুরু কুমার, এবার ঘুমিয়ে পড়ো। কাল থেকে দুনিয়া দেখবে ভোলার হাত কি করতে পারে। কিন্তু মনে রেখো, দক্ষতা আমার, হাত তোমার। যেদিন মুখ ফসকে কিছু বলে ফেলবে, সব ছাই হয়ে যাবে। ভোলা চকচকে কলসিটার দিকে তাকালো, তারপর অন্ধকার কোণায় দাঁড়িয়ে থাকা ওই ছায়ার দিকে। বাইরে থেকে মুদির ডাক শোনা গেল। ভোলা বুঝতে পারল সে দারিদ্র্য দূর করার জন্য নিজের ছায়া এক অজানা শক্তির হাতে বন্ধক রেখেছে। পরদিন সকালে ভোলা মতিকে সাথে নিয়ে বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী শেঠ কারিম বাক্সের দোকানের বাইরে গিয়ে পৌঁছাল। মতির পিঠে বাঁধা বস্তায় সেই জাদুকরি কলসি ছিল। ভোলার বুক ঢিপঢিপ করছিল। সে কাপা কাপা হাতে কম্বলটা সরালো। কম্বল সরাতেই আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের চোখ ধাঁধিয়ে গেল। ওই কলসি মাটির তৈরি মনে হচ্ছিল না, যেন তামা আর সোনার মিশ্রণে তৈরি, আর তার ওপরের নিখুঁত নকশা তাকে জীবন্ত করে তুলছিল। শেঠ করিম বক্স, যিনি তার গদিতে বসে হুকো টানছিলেন, হুকো হাতে নিয়ে সেখানেই জমে গেলেন। আরে বাহ, এটা কি জিনিস ভোলা! তিনি গদি থেকে নেমে এলেন, চশমা ঠিক করলেন এবং কলসিটি ছোঁয়ার জন্য হাত বাড়ালেন, কিন্তু থমকে গেলেন। এটা কি মাটির নাকি কোনো ধাতুর? 40 বছরের ব্যবসায় এমন জৌলুস দেখিনি। ভোলা ঘাম মুছতে মুছতে মিথ্যে বলল, হুজুর, এটা আমার পূর্বপুরুষদের পুরনো একটা সূত্র, বিশেষ মাটি আর বিশেষ আঁচের কামাল।
শেঠ কলসিতে আঙুল দিয়ে টোকা দিলেন। টন টন শব্দ হলো, যেন ঘণ্টা বাজছে। অতুলনীয়। বল ভোলা, কি দাম নিবি? 10টা রূপার কয়েন দেব? ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো। ভোলা তার পুরো জীবনে একটা রূপার কয়েনও খুব কষ্টে রেখেছে। 10 না, 15টা নে, আর না করিস না। শেঠ সাথে সাথে থলি খুললেন এবং ঝনঝন করা 15টি কয়েন ভোলার তালুতে রেখে দিলেন। কয়েনগুলোর ওজন হাতে ভারী মনে হচ্ছিল, কিন্তু তার চেয়েও বেশি ভারী ছিল সেই রহস্য যা সে লুকিয়ে বেড়াচ্ছিল। সেই রাতের পর ভোলার দুনিয়া বদলে গেল। এখন প্রতি রাতে তার কুঁড়ে ঘরে এক অদ্ভুত দরবার বসত। বাইরে নিস্তব্ধতা, ভেতরে জাদু। ভোলা চাকায় বসত, জরিনা ঠিক পেছনে, আর রাতভর অতুলনীয় সব পাত্র তৈরি হতো। ধীরে ধীরে ভাঙা কুঁড়েঘর পাকা মাটিতে রূপ নিল। ছাদ থেকে আর বৃষ্টির পানি পড়ত না। সবচেয়ে বেশি খুশি ছিল মতি, যার কপালে কখনো শুকনো ঘাসও জুটত না, সে এখন তাজা ছোলা আর গুড় খাচ্ছিল। মতি হৃষ্টপুষ্ট হতে লাগল, কিন্তু তার চোখে সবসময় একটা ভয় লেগেই থাকত। সে প্রায়ই সেই কোণার দিকে তাকিয়ে কান খাড়া করে রাখত, যেখানে জরিনা বসত। গ্রামে ভোলা কুমারের উন্নতির কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল। কেউ বলতো, কাল পর্যন্ত যার ঘরে চুলো জ্বলত না, আজ সে ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে, নিশ্চয়ই কোনো গুপ্তধন হাতে পেয়েছে। কেউ বলতো, না ভাই, আমি শুনেছি সে কালো জাদু শিখেছে, সারা রাত তার ঘর থেকে ফিসফিসানির আওয়াজ আসে। ভোলা এসব কথা থেকে বেখবর নিজের দুনিয়ায় মগ্ন ছিল, কিন্তু সমস্যা হলো যে সে অজান্তেই দিনের বেলাতেও জরিনার সাথে কথা বলতে শুরু করেছিল। এক দুপুরে ভোলা উঠানে বসে খাচ্ছিল, জরিনা সামনে অদৃশ্যরূপে বসা ছিল। ভোলা খেতে খেতে হাসতে হাসতে বলল, আরে জরিনা, আজ তরকারিতে লবণ একটু কম হয়েছে। ঠিক তখনই প্রতিবেশী আকবর দেওয়ালের পেছন থেকে উকি দিল। সে শুনল যে ভোলা শূন্য বাতাসে কথা বলছে আর হাসছে। সেখানে তো কেউই ছিল না। আকবর ভয়ে ফ্যাকাশে হয়ে গেল আর উল্টো পায়ে দৌড় দিল। সে পুরো গ্রামে ঢোল পিটিয়ে দিল, ভাই সব, আমি নিজের চোখে দেখেছি, ভোলা পাগল হয়ে গেছে। কোনো এক জরিনার নাম নিচ্ছিল, কিন্তু সেখানে কোনো নারী ছিল না। তা সত্ত্বেও কেউ একজন জবাব ঠিকই দিয়েছে। গ্রামবাসীদের সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হতে লাগল। ভোলা এখন শুধু ধনীই নয়, তাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। লোকেরা তার বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পেত। বাচ্চারা তাকে দেখলে জাদুকর জাদুকর বলে চিৎকার করত। ভোলার কোনো ধারণাই ছিল না যে তার খ্যাতির সাথে সাথে এক বড় বিপদও তার দরজায় কড়া নাড়ছে। যখন এই কথাগুলো গ্রামের চৌধুরী জাফর খানের কানে পৌঁছল, তখন তার মাথা খারাপ হয়ে গেল। যে কুমারকে কাল পর্যন্ত তিনি লাথি মেরে রাস্তা থেকে সরিয়ে দিতেন, আজ বড় বড় ব্যবসায়ীরা তার বাড়ির বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। জাফর খাঁ হুকো টানতে টানতে তার লাঠিয়াল চেঙ্গিজকে বললেন, চেঙ্গিজ, দেখছিস ওই 2 কোটির কুমার এখন আমাদের চেয়ে উঁচু হাভেলি বানানোর চিন্তা করছে। শুনেছি শহর থেকে নবাব সাহেব নিজে তার হাতের তৈরি হাড়ি নিতে আসছেন। চেঙ্গিজ আগুনে ঝি ঢেলে বলল, মালিক, কথা শুধু টাকার নয়, লোকে বলে উপরের হাওয়ার চক্কর আছে। নইলে একজন একা মানুষ সারা রাতে 100 কলসি কিভাবে বানাতে পারে, তাও আবার এমন নকশা করা যা মানুষের হাতে বানানো অসম্ভব। জাফর খানের চোখে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। উপরের হাওয়া, কালো জাদু, বাস এটাই সুযোগ। যদি প্রমাণ হয়ে যায় যে ও জিন বা ভূতের সাহায্য নেয়, তবে গ্রামের লোকেরাই পাথর মেরে ওকে গ্রাম থেকে বের করে দেবে। আজ রাতে আমরা নিজেরা দেখব ওর কুঁড়ে ঘরে কি খিচুড়ি পাকছে। সেটা ছিল অমাবস্যা ঘোর অন্ধকার রাত। পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ভোলার ঘরে তখনও মৃদু আলো জ্বলছে। বাড়ির পেছনে ঘন নিম গাছের আড়ালে জাফর খাঁ আর চেঙ্গিস চুপি চুপি গিয়ে লুকিয়ে পড়ল। ভেতর থেকে ঘর ঘর চাকার আওয়াজ আসছিল। জাফর খাঁ জানালার ফাঁক দিয়ে উকি দিলেন, আর যা দেখলেন তাতে তার রক্ত জমে গেল। চাকার কাছে ভোলা বসে আছে, কিন্তু মাটিকে সে স্পর্শ করছে না। চাকা নিজে নিজেই দ্রুত ঘুরছে, ভেজা মাটি শূন্যে ভাসছে, আর অদৃশ্য আঙুল তাকে রূপ দিচ্ছে। চোখের পলকে মাটির নির্জীব দলা এক সুন্দর কলসিতে পরিণত হলো। ভোলা শূন্যে তাকিয়ে হাসছিল, জরিনা, তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো, এবার একটু বিশ্রাম নাও। চেঙ্গিজের পা একটা শুকনো পাতার ওপর পড়ল। মড়মড় একটা শব্দ হলো। ভেতরের সাথে সাথে নিস্তব্ধতা নেমে এলো। চাকাও থেমে গেল। কে ওখানে? ভোলা চিৎকার করে উঠল। জাফর খান আর চেঙ্গিজ উল্টো পায়ে দৌড় দিল। তারা বুঝে গিয়েছিল ব্যাপারটা মানুষের নয়। জাফর খানের কপালে ঘাম জমলেও ঠোঁটে ছিল এক নিষ্ঠুর হাসি। এবার আর বাঁচতে পারবি না ভোলা, এবার আর পারবি না। পরদিন সকালে ভোলা ঘুম থেকে ওঠার আগেই তার দরজায় ভারী লাঠির আঘাত শুরু হলো। বাইরে আয় ভণ্ড, বাইরে আয় জাদুকর! ভিড় চিৎকার করছিল। ভোলা ঘাবড়ে গিয়ে বাইরে এলো।
মতি দড়ি ছেড়ার চেষ্টা করছিল আর জোরে জোরে ডাকছিল। হয়তো সে আসন্ন বিপদের আভাস পেয়েছিল। গ্রামের প্রধান এবং জাফর খান ভিড়কে সাথে নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন। পেছনে পুরো গ্রাম, বাচ্চা, নারী, বৃদ্ধ, সবার হাতে পাথর বা লাঠি। যেই মানুষগুলো কাল পর্যন্ত ভোলার প্রশংসা করত, আজ তারা ঘৃণার চোখে তাকাচ্ছে। জাফর খান এগিয়ে এসে গর্জন করে বললেন, পঞ্চায়েত, এই কুমার নয়, এক তান্ত্রিক হয়ে গেছে। গোরস্থানের শক্তির সাহায্য নেয় সে। আমি আর চেঙ্গিজ মুজেদের চোখে দেখেছি, ওর ঘরে শূন্যে হাড়ি তৈরি হয়। ভিড়ের মধ্যে কোলাহল শুরু হয়ে গেল। মার ওকে, ও ডাইনি পুষে রেখেছে। গ্রামের প্রধান হাত তুলে সবাইকে চুপ করালেন। তারপর ভোলার চোখের দিকে তাকিয়ে বললেন, ভোলা, সত্যি করে বল, তোর এই উন্নতির রহস্য কি? জাফর খান যা বলছে তা কি সত্যি? যদি মিথ্যা বলিস তবে তোকে আর তোর এই গাধাটাকে এক্ষুনি গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। ভোলার আত্মা কেঁপে উঠল। ঘামে ভিজে চুপচুপে সে জরিনার ওয়াদা মনে করল, যেদিন কাউকে বলবে আমি চলে যাব। সে কাঁপতে কাঁপতে বলল, না মালিক, এসব আমার নিজের পরিশ্রমের ফসল, আমি কোনো জাদু করিনি। জাফর খান এগিয়ে গিয়ে ভোলার জামার কলার ধরলেন। শুধু পরিশ্রমে মাটি শূন্যে নাচে? যদি সত্যি কথা না বলিস তবে এক্ষুনি তোর কুড়ে ঘরে আগুন ধরিয়ে দেব। চিঙ্গিজ একটা জ্বলন্ত মশাল নিয়ে ঘরের দিকে এগোতে লাগল। মতি পাগলের মতো লাফাতে শুরু করল, যেন ভোলাকে কিছু বলতে চাইছে। ভোলা নিজের ঘরের দিকে তাকালো। তার বছরের পর বছরের পরিশ্রম, তারপর সেই অদৃশ্য কোণটার দিকে অনুভব করল, যেখানে হয়তো জারিনা দাঁড়িয়ে সব কিছু দেখছে। প্রধান বললেন, ভোলা, এটাই শেষ সুযোগ। হয় সত্যি বল, নয়তো আজ তোর শেষ দিন নিশ্চিত। ভিড়ের চিৎকার বেড়েই চলছিল। মশালের আঁচ তার মুখ পর্যন্ত আসছিল। ভয় তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। ভোলা হাঁটু গেড়ে বসে পড়ল আর কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, থামো, আমার ঘর পুড়িও না, আমি সব বলছি। বাতাস থেমে গেল, নিস্তব্ধতা ছেয়ে গেল। হ্যাঁ, আমি এই হাঁড়িগুলো একা বানাই না, একটা শক্তি আছে, একজন নারী আছে যে আমাকে সাহায্য করে। যেই এই কথাগুলো ভোলার মুখ থেকে বেরোলো, জ্বলন্ত মশালের আগুন নিভে গেল। এক হাড় কাঁপানো ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। ধুলো আর শুকনো পাতা গোল গোল ঘুরতে লাগল। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। এসব কি হচ্ছে? জাফর খান কাঁপতে কাঁপতে বললেন। ততক্ষণে জারিনার আওয়াজ এলো। সেই আওয়াজে ভয় ছিল না, ছিল এক ভগ্ন হৃদয়ের হাহাকার। ভোলা, তুমি এটা কি করলে? আমি তোমার কাছে শুধু একটা ওয়াদাই চেয়েছিলাম, এই মাটির ঘরটা কি আমার চেয়ে বেশি দামি ছিল? ভোলা কাঁদতে কাঁদতে শূন্যে হাত বাড়ালো, কিন্তু ছুঁতে পারল না। আমাকে মাফ করে দাও হুজুর, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভীরু, কিন্তু আমাকে ছেড়ে যেও না হুজুর। জরিনা এক তিক্ত হাসি দিয়ে বলল, মানুষের স্বভাবই ভয় পাওয়া ভোলা। আমি আমার দুনিয়া ছেড়ে তোমার দুনিয়ায় এসেছিলাম কারণ তোমার প্রতিভার প্রেমে পড়েছিলাম আমি, কিন্তু আমাদের দুজনের দুনিয়া এক হতে পারে না। আজ তুমি সেই পর্দাটা ফেলে দিলে যা আমাদের মধ্যে ছিল। আমার সময় শেষ হয়ে গেছে ভোলা, এখন আর আমি এখানে থাকতে পারবো না। না জারিনা, তুমি চলে গেলে তো আমি আবার সেই অপদার্থ কুমার হয়ে যাব। জারিনা ঝুঁকে তার দুই হাত ভোলার কাঁপতে থাকা হাতের ওপর রাখল। এবার আর কোনো ঠান্ডা নয়, এক অদ্ভুত শক্তি অনুভব হলো। আমি যাচ্ছি, কিন্তু আমার প্রতিভা তোমার হাতে ছেড়ে যাচ্ছি। এবার আর তোমার আমাকে প্রয়োজন হবে না। যখনই মাটি ছোবে, আমার স্মৃতি তোমার সাথে থাকবে। সে ভোলার কপাল ছুঁয়ে বলল, খোদা হাফিজ কুমার। আর তারপর সে অদৃশ্য হয়ে গেল। ভিড় তো সেই কখন পালিয়ে গেছে। ভোলা ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে রইল, শূন্য বাতাসে তাকিয়ে। কয়েকদিন পর ভারাক্রান্ত মনে সে চাকায় মাটি রাখল। ভাবল এবার হয়তো কিছুই তৈরি হবে না, কিন্তু যেই সে হাত চালালো, এক ম্যাজিক হলো। জারিনা সেখানে ছিল না, কিন্তু ভোলার আঙুলগুলো নিজে নিজেই কাজ করছিল। সেই একই কলসি, সেই একই জৌলস, সেই একই নিখুঁত নকশা। জারিনা তার কথা রেখে গেছে, তাকে দুনিয়ার সেরা কারিগর বানিয়ে দিয়ে গেছে। বছর গড়িয়ে গেল। ভোলা এখন বৃদ্ধ, দেশের সবচেয়ে বিখ্যাত ও ধনী কারিগর। নবাব আর ধনীরা তার পাত্রের জন্য মুখ চাওয়া দাম দিত। তার বিশাল হাভেলি ছিল, কয়েক ডজন চাকর ছিল, কিন্তু গ্রামের লোকেরা বলতো ভোলা এখনো পাগল। জ্যোৎস্না রাতে সে প্রায়ই হাভেলি ছেড়ে সেই কালী উপত্যকার দিকে বেরিয়ে যেত। সেই পুরনো গাছটার নিচে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, বাতাসের সাথে কথা বলতো, মাটির খেলনা বানাতো এবং সেগুলোকে গাছের শিকড়ের কাছে রেখে আসত। সে ধনী ছিল, প্রতিভাবান ছিল, কিন্তু তার চোখে আজও সেই একই শূন্যতা ছিল, যা সে প্রথমবার জারিনার চোখে দেখেছিল। সে দুনিয়া জয় করেছিল, কিন্তু নিজের ছায়াকে হারিয়ে ফেলেছিল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টসে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।